সুপ্রভাত আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকে আমি তোমাদেরই পাঠ্য একটি গদ্যাংশ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা একটি গদ্যাংশ, সম্পূর্ণ গদ্যটা আমরা পড়ছি না, একটা গদ্যাংশ নিয়ে আমরা আলোচনা করব। তবে সেই আলোচনার পূর্বে গতদিনের ক্লাসে দুটি প্রশ্ন আছে, সেই দুটি প্রশ্নের একটু উত্তর আমি বলে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে, আগের দিন জানো কি পড়িয়েছিলাম, সেটা হচ্ছে শঙ্খ ঘোষের লেখা না পাহারার পরীক্ষা, এই গল্পটা পড়িয়েছিলাম। তো সেখানে একটা প্রশ্ন এসেছে যে না পাহারার পরীক্ষা এই গল্পটির মূল নীতিটি কি। হ্যাঁ, এই গল্পটার মূল নীতি কি হতে পারে সেটা যে যেরকম ভাবে ব্যাখ্যা করতে পারে, অবশ্যই গল্পের সাপেক্ষে। আমার মনে হয় যে এই গল্পের মধ্যে দিয়ে আসলে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের আত্মমর্যাদার উদ্বোধন ঘটানো। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের আত্মমর্যাদার উদ্বোধন ঘটানো, মানে মানুষের মধ্যে আত্মমর্যাদা এই বোধটা, হ্যাঁ, আত্মমর্যাদার এই বোধটা মানুষের মধ্যে যে জাগানো বা উদ্বোধন ঘটানো, এটা হচ্ছে শিক্ষার প্রধান কাজ। আরেকটা কথা সেটা হচ্ছে যে নিজেদের ভার নিজেদের নিতে শেখা, মানে যেটা যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে দায়িত্ব জ্ঞান। এখানে কি দায়িত্ব জ্ঞান? না, এই যে না পাহারার পরীক্ষায় বলা হয়েছে যে পরীক্ষার হলে কোনো গার্ড থাকবে না, ছাত্ররা পরীক্ষা দেবে। যদি গার্ড না থাকে তাহলে ছাত্ররা কি দেখে দেখে লিখে দেবে, বই দেখে দেখে লিখবে, অথবা কি কারোর দেখে লিখে দেবে, না নকল করবে? যদি এটাই হয়, আর যদি গার্ড হয়ে একজনকে সবসময় রুমে থাকতে হয়, তাহলে পরীক্ষার হলটা যেন হয়ে যাচ্ছে একটা চোর পুলিশের খেলার মতো ব্যবস্থা, যেখানে যেন মনে হয় যে স্যারেরা মনে করছেন বোধহয় ছেলেরা চুরি করবে, নকল করবে, তারা দেখে লিখবে, তাই তো? এটা কি একটা ছাত্রের পক্ষে সম্মানের? লজ্জার। কারণ আমরা দেখতে পাবো সত্যি করেই লজ্জা। তোমরা যারা অনুধাবন করতে পারবে ব্যাপারটাকে, দেখবে সত্যিটা লজ্জা। আর যেটা বলার বিষয়, যে যে দায়িত্ব জ্ঞান, নিজের দায়িত্ব নিজেকে নিতে শিখতে হবে। পরীক্ষার হলে গার্ড না থাকলে বা কোনো পরিদর্শক না থাকলে যদি দেখে দেখে লিখে দেব, এই মানসিকতা থাকে, তাহলে এখানে ক্ষতিটা কার হবে? যে দেখে দেখে লিখবে তার হবে। ফলে দায়িত্ব জ্ঞান, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা গুরুত্ব অনুধাবন করার ক্ষমতা অর্জন করায় শিক্ষা। কোনটা ন্যায় কোনটা অন্যায়, তাই তো? কোনটা ভালো কোনটা মন্দ, পরীক্ষার হলে আমি দেখে দেখে লিখে দেবো এটা সত্যি অন্যায় কাজ না ন্যায় কাজ, এটা ভালো নাকি এটা মন্দ কাজ, আর এটা করলে কার ক্ষতি হবে, এই যে বোঝার ক্ষমতাটা, নিজের দায়িত্ব নিজেকে নিতে শেখার, এই দায়িত্ব জ্ঞান, এবং যেটা বড় কথা সেটা সম্মান বোধ, সম্মান বোধ সম্পর্কে সচেতন মানে করাচ্ছে শিক্ষা। এই গল্পের মধ্যে দিয়ে আসলে আমরা নিজেদের ভার নিজেরা কিভাবে নিতে শিখবো, অর্থাৎ দায়িত্ব জ্ঞান, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা বোঝার মতো ক্ষমতা আসবে এই গল্পটি পড়ে। আর যেটা আসবে সেটা হচ্ছে আত্মমর্যাদা বোধ। শিক্ষার মধ্যে দিয়ে যে আত্মমর্যাদার বোধ জন্মায়, তার একটা যেন
আভাস আছে এই গল্পে। হ্যাঁ, কারণ স্যারেরা আমাকে বিশ্বাস করছে, স্যারেরা আমাদেরকে বিশ্বাস করেছে যে আমরা যদি রুম থেকে চলে যাই তাহলে আমাদের ছাত্ররা কেউ দেখে লিখবে না, কেউ নকল করবে না। ফলে এই যে মর্যাদাটা ছাত্রদের দেওয়া হচ্ছে, বিশ্বাস করা হচ্ছে, সেই বিশ্বাসের মর্যাদাটা তো দিতে হবে ছাত্রদের। এবং আমরা দেখব গল্পের শেষে যে যখন একটা অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়া হলো, সেই স্কুলে যখন এই না পাহারার পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছে ছাত্ররা, সেই স্কুলে স্যারেরা বলছে যে এই ক্লাসে তো গার্ড দেওয়ার দরকারই নেই, কারণ এরা তো মাথাই তোলে না। এই যে সম্মানটা এলো, এই যে মর্যাদাটা তারা পেল, সেটা কে এনে দিল? না এই শিক্ষা, এই যে একটা কিছু ভালো শিক্ষা, যে না পরীক্ষার হলে আমার আচরণটা একজন শিক্ষার্থীর মতো হওয়া উচিত, তাই তো? একজন পরীক্ষার্থী যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই হওয়া উচিত, একজন পরীক্ষার হলে এরকমই হওয়া উচিত, এই কথাটা। হ্যাঁ, মানে অনেকটা ঠিক একেবারে নীতির কথা বললে একটু কেমন কেমন লাগে, একটু ওই জন্য একটু বেশি বলতে হলো, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে একটা প্রশ্ন এসেছে, না পাহারার পরীক্ষা এরকম নামকরণ কেন? ভালো প্রশ্ন, কিন্তু নামকরণ কেন এই ধরনের প্রশ্ন ক্লাস 6-এ আসে না, তবু যেহেতু প্রশ্নটা এসেছে একটু আলোচনা করাই যেতেই পারে। খুব ভালো প্রশ্ন। আচ্ছা, গল্পের প্রধান কেন্দ্রবিন্দুতে কি আছে বলতো? গল্পটা কোন বিষয়টাকে কেন্দ্র করে চালিত হয়েছে? না পরীক্ষার বিষয়কে কেন্দ্র করে। সেটা আবার কিরকম পরীক্ষা? না পাহারার পরীক্ষা। আমরা দেখব যে গল্পটা শুরুই হয়েছে যে পরীক্ষা দিতে কি তোমাদের কারোর ভালো লাগে? লেখক যখন গল্পটা বলছেন, শুরু করেছেন, এবং তারপর আগাগোড়া লেখক বলেই দিচ্ছেন যে ভালো লাগে না কারোরই পরীক্ষা দিতে। কিন্তু অনেক সময় এরকম হয় যে পরীক্ষা যেটা খুব ভয়ের ব্যাপার, সেটাও মাঝে মাঝে খুব আনন্দের হয়ে ওঠে, মজার হয়ে ওঠে। তারপরে তিনি তাদের স্কুলে এই যে হেডমাস্টার মশাই একদিন ক্লাসে এসে বললেন যে এবারে পরীক্ষায় তোমাদের ক্লাসে পরীক্ষার হলে কোনোরূপ গার্ড থাকবে না, হ্যাঁ, কোনোরূপ স্যার থাকবে না, কোনো ইনভিজিলেটর বা পরিদর্শক থাকবে না। তা এই যে কথাটা বলে দেওয়া হলো, এর ফলে প্রথমে কি হয়েছিল না, ছাত্রদের মধ্যে একটা বেশ উত্তেজনা সৃষ্টি হয় যে পরীক্ষা হবে অথচ পরীক্ষার হলে কোনো স্যার থাকবে না, এটা কি করে সম্ভব? তখন তারা প্রশ্ন জানিয়েছিল এর হেডমাস্টার মশাইয়ের কাছে যে যদি কেউ দেখে লেখে। তখন হেডমাস্টার মশাই বলেছিলেন দেখে লিখবে তো তার, সেটা তার দায়িত্ব, তার নিজের। তাকে কি সবসময় পুলিশই করে ঠেকিয়ে রাখতে হবে, বাধা দিয়ে রাখতে হবে? সেটা যে যার দায়িত্ব নিজে নেবে, নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখুক, তাই তো? পরীক্ষার হলে দেখে লিখে পাস করে গিয়ে কার লাভ কার ক্ষতি সেটা বুঝতে শিখুক, এই কথাটা একদম ভেঙে বলে দেওয়া। তারপর দেখা গেল যে সত্যি পরীক্ষা কিন্তু না পাহারারই হলো। পরীক্ষা হচ্ছে অথচ কোনো পাহারা নেই, কোনোরূপ স্যার নেই, কোনো প্রহরী নেই, অর্থাৎ কোনো গার্ড নেই, কোনো ইনভিজিলেটর নেই, তাই তো? পরীক্ষা হলো কিন্তু সেটা কোনোরূপ সেখানে পাহারা নেই। ফলে কি হলো? পরীক্ষা কিন্তু হলো, এবং ছাত্রদেরকে এই যে বলে দেওয়া হয়েছে, তোমাদেরকে বিশ্বাস করা হয়েছে, ছাত্ররা সত্যি সেই না পাহারার পরীক্ষার হলে কেউ বাজে আচরণ তো করলোই না, চুরি করার চেষ্টা, নকল করার চেষ্টা তো করলোই না, সেটা তো বড় কথা। সব থেকে বড় কথা, ক্লাসের সব থেকে রানপিটে ছেলে, সব থেকে পড়াশোনা করতে নারাজ ছেলে, সেই ছেলেটি কি করলো না, সেই ছেলেটি পেছনে বসে সবাইকে দেখতে থাকলো, এবং নিজে সে লিখতে পারছে না বলে কারোর দেখেও লিখলো না, নকলও করলো না, সাদা খাতায় জমা দিল। এই যে বিশ্বাসের মর্যাদাটা রাখা হলো, হ্যাঁ। এবং সত্যি না পাহারার পরীক্ষা হলো, কোনোরূপ পাহারা নেই। এর ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি পরে, যখন
তারা নাটোরে গেল, একটা পাশের শহরে গেল পরীক্ষা দিতে, সেখানে গিয়ে দেখলো যে সত্যি তো মানে সেখানে গিয়ে যখন পরীক্ষা তারা দিল, তারা তো ওই অভ্যাসে অভ্যস্ত। হ্যাঁ, মানে পরীক্ষার হলে নিজেদের আচরণ সম্পর্কে তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখেছে, তাদের মধ্যে একটা মর্যাদা বোধ জন্মেছে, একটা সম্মান আছে তাদের, তাই তো, যে তারা চায় না যে পরীক্ষার যে হল সেটা একটা চোর পুলিশের খেলার ঘর না হয়ে যায়। সেখানে তাদের আচরণটা এতই ভালো হলো যে সেখানকার স্কুলের স্যারেরা বলছে যে এই রুমে তো গার্ড না দিলেও চলে, এবং এই যে মর্যাদা বোধটা এলো। তাহলে এই যে এই রুমে যে গার্ড না দেওয়াও চলে, হ্যাঁ, আচ্ছা এখানে এই যে গার্ড দেওয়ার প্রয়োজনই নেই, তাহলে এর মধ্যে দিয়ে কি বোঝানো যাচ্ছে যে এদের পরীক্ষার ক্ষেত্রে কোনো পাহারার দরকার নেই, আর পরীক্ষায় কোনো পাহারার দরকার নেই, কারণ ছাত্ররা নিজেদের ভালো নিজেরা বুঝতে শিখেছে, নিজেদের ভার নিজেরা নিতে শিখেছে। আমরা দেখতে পাচ্ছি যে গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষাকে কেন্দ্র করেই গল্পটা আবর্তিত হয়েছে, এবং সেই পরীক্ষা কিরকম পরীক্ষা, না পাহারার পরীক্ষা, এবং সত্যি সেটা না পাহারার পরীক্ষাতেই পরিণত হয়েছে, যেখানে ছাত্ররা কিন্তু স্যারেদের বিশ্বাসের মর্যাদা রেখেছে। তাই আমরা বলতে পারি যে গল্পটির নাম না পাহারার পরীক্ষা ঠিকই আছে। আরেকবার তোমরা আলোচনা, যে কোনো আলোচনা বই পড়ে দেখতে পারো। হ্যাঁ, আমার কথাটাই তো শেষ কথা নয়। বেশ, আজকে আমি তোমাদেরই পাঠ্য আর একটা কি বললাম, গদ্যাংশ নিয়ে আলোচনা করব। এই গদ্যাংশটা আমাদের যতগুলো গদ্য আছে তার মধ্যে একটু আলাদা ধরনের। কেন আলাদা ধরনের না, এই যে গদ্যাংশটা আমরা পড়বো, কেন গদ্যাংশ নিশ্চয়ই বলেছি, এটা একটা গদ্যের অংশ। এই গদ্যাংশে আমরা একজন স্বাধীনতা সংগ্রামীর সে তার জীবনকে কিভাবে উৎসর্গ করেছিল তার কথা জানব। একজন স্বাধীনতা সংগ্রামীর আত্মোৎসর্গের কথা আমরা জানতে পারবো, আত্মযুক্ত উৎসর্গ, আত্মোৎসর্গ কথা এখানে আমরা জানতে পারবো। তার আগে একটা কথা বলি, কি কথা না, আমরা যে সময়কার মানে গল্পটা পড়ব সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিংশ শতাব্দীর। সেই বিংশ শতাব্দী মানে বুঝতে পারছো, সেটা হচ্ছে 1900 থেকে স্টার্ট হচ্ছে 2000 বা 1901 থেকে 2000। এই বিংশ শতাব্দীতে কি হয়েছে না, স্বাধীনতার যে আন্দোলন সেটা চরম রূপ লাভ করছে। কারণ তোমরা ইতিহাস পড়লে দেখতে পাবে গুরুত্বপূর্ণ যত ঘটনা কিন্তু ঘটে চলেছে এই সময়। হ্যাঁ, এই সময় স্বাধীনতা আন্দোলন অত্যন্ত জোরদার হচ্ছে। পরাধীন দেশমাতার শৃঙ্খল মোচনের লক্ষ্যে শত শত ভারতবাসী বীরের মতো ঝাঁপিয়ে পড়েছিল মুক্তি সংগ্রামে। দেশমাতৃকার বুক থেকে বিদেশি ব্রিটিশ শক্তিকে উচ্ছেদ করার মহান ব্রত নিয়েছিল ভারতবাসীগণ। সে কাজে শহীদ হয়েছেন অনেক বীর সন্তান, তাই তো, শত শত বীর সন্তান। আজকে আমরা এই যে স্বাধীনতা, ভারতবর্ষকে, ভারত মাতাকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন এরকম অনেক বীর সন্তান। সেই অনেক বীর সন্তানের মধ্যে একজন বীর সন্তানের কথা আমরা পড়বো এই গল্পে, এই গদ্যাংশে। হ্যাঁ, এই গদ্যাংশে আমরা পড়বো এমনই একজন বীর শহীদের কথা। সেই শহীদের নাম হচ্ছে যতীন্দ্রনাথ দাস। সেই শহীদের নাম হচ্ছে যতীন্দ্রনাথ দাস। শহীদ কাকে বলে সেটা আমি আলোচনায় পরে আসছি। এই গদ্যাংশে আসলে শহীদ যতীন্দ্রনাথ দাসকে
যে জীবন তিনি উৎসর্গ করেছিলেন, তিনি হ্যাঁ শহীদ যতীন্দ্রনাথ দাস তার জীবন যে উৎসর্গ করেছিলেন ভারত মায়ের শৃঙ্খল মোচনের জন্য, তার কথা তুলে ধরব। এবং সেই সঙ্গে বিদেশি শাসকগণ বিপ্লবীদের ওপর কিরকম অকথ্য অত্যাচার করেছে তারও একটা ছবি ফুটে উঠতে দেখব এই গদ্যাংশে। বিদেশি শাসকগণ বিপ্লবীদের উপর কেমন অকথ্য অত্যাচার করেছে তাও ফুটে উঠতে দেখব এই গদ্যাংশে। ঠিক আছে, তাহলে আমরা পড়ছি যেটা, সেটা হচ্ছে ভারত মাতার একজন বীর শহীদ সন্তান শহীদ যতীন্দ্রনাথ দাস এর কথা আমরা আজকে পড়ব, তাই তো? সেই মহান শহীদ বীর বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের কথা আমরা পড়ব। তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আশিস কুমার মুখোপাধ্যায় রচিত শহীদ যতীন্দ্রনাথ দাস। হ্যাঁ, শহীদ যতীন্দ্রনাথ দাস। আমরা সরাসরি একবার চলে যাই আমাদের যে লেখক পরিচিতি, সেই লেখক পরিচিতি অংশে দেখো যে যার পাঠ্য বইটিকে একটু দেখো। আশিস কুমার মুখোপাধ্যায়, জন্ম 1926, মৃত্যু 2011, জন্ম নদিয়া জেলার রানাঘাটে, পড়াশোনা সেন্ট পলস কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ছাত্রাবস্থা থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। ছাত্রাবস্থা থেকেই তিনি নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। ফুটবল বিশেষজ্ঞ ও আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন। ঠিক আছে, ফুটবল বিশেষজ্ঞ এবং আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্যকার ছিলেন। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে, খেয়াল রাখবে। তার রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হল স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ এবং ইতিহাসের পাতা থেকে। দুটো গ্রন্থ একটু খেয়াল রাখবে, পরীক্ষার প্রশ্ন আসে। স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ এবং ইতিহাসের পাতা থেকে। এই দুটো গ্রন্থ একটু খেয়াল রাখবে। আমরা দুটো প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন? ফুটবল খেলার ধারাভাষ্যকার ছিলেন। তার লেখা একটি বইয়ের নাম লেখো। তার লেখা একটি বইয়ের নাম তোমরা বলে দেবে ইতিহাসের পাতা থেকে অথবা স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ। এই মোটামুটি। আমরা এই যে গল্পটা আজকে এই যে গদ্যাংশটা পড়বো, গল্প বললাম ভুল বলছি, এই যে গদ্যাংশটা পড়বো সেই গদ্যাংশটা বলে দিয়েছি যে শহীদ যতীন্দ্রনাথ দাসের আমরা এখানে তিনি কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য, সে কথা জানবো। একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনশন এই শব্দটা আর যতীন্দ্রনাথ দাস এই নামটা খুব পরিচিত নাম তোমাদের কাছে, অবশ্যই একটু জানা উচিত। কারণ প্রায় 63 দিন টানা অনশন করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ কোন রকম কিছু না খেয়ে অনশনের মাধ্যমে আছেন এবং তাকে চেষ্টা করা হচ্ছে, ইংরেজ সরকার চেষ্টা করছে তাকে জোর করে খাওয়ানোর, পুলিশ চেষ্টা করছে জোর করে খাওয়ানোর, কিন্তু সে খাচ্ছে না, কোনোভাবেই তাকে খাওয়ানো যাচ্ছে না। এবং জোর করে তাকে যখন খাওয়ানো হচ্ছে, নাকে নল ঢুকিয়ে তার মধ্যে দিয়ে দুধ প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার এমনই বুদ্ধি যে সেই সময়
সে কাশতে শুরু করে দিচ্ছে। কাশতে শুরু হলে কি হবে? ইচ্ছা করে কাশলে নাক দিয়ে যখন দুধ ঢোকানো হচ্ছে না, ওই দুধটা তখন কি হলো না, সেটা গ্রাসনালীতে যাওয়ার জায়গায় শ্বাসনালীতে চলে যাচ্ছে। তখনই কি হলো? শ্বাসনালীতে যাওয়ার ফলে অজ্ঞান হয়ে গেল। এবং যখন সে যার জ্ঞান এলো, তখন যতীন্দ্রনাথ দাসের যখন জ্ঞান এলো এই ঘটনার পর, দেখা গেল তিনি নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তারপর আস্তে আস্তে পক্ষাঘাত, পক্ষাঘাত দ্বারা শরীর পুরো একেবারে আস্তে আস্তে পুড়ে যাচ্ছে বলা যেতে পারে। শরীরের স্বাভাবিক ক্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে তিলে তিলে একজন মানুষ তার নিজের জীবনকে উৎসর্গ করল। কেন? ভারত মাতার মুক্তির জন্য। এরাই হচ্ছে প্রকৃত শহীদ, তাই তো? সেই শহীদ যতীন্দ্রনাথ দাসের কথা আমরা জানব, এবং সেই শহীদ যতীন্দ্রনাথ দাসের এই কথা জানার পাশাপাশি আমরা সেই সময়কার স্বাধীনতা আন্দোলনেরও কিছু টুকরো ছবি এখানে পাবো। তবে আমাদের আসল উদ্দেশ্য থাকবে শহীদ যতীন্দ্রনাথ দাসের যে জীবন, সেটাকে একটু দেখা। একটা কথা, সেটা হচ্ছে শহীদ। শহীদ কথাটার অর্থ কি? না, শহীদ কথাটার অর্থ হচ্ছে দেশের সম্মান রক্ষায় বা ন্যায়সঙ্গত কোনো অধিকার লাভের জন্য, দেশের সম্মান রক্ষায় অথবা ন্যায়সঙ্গত কোনো অধিকার লাভের জন্য আত্মোৎসর্গকারী, মানে নিজেকে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এমন ব্যক্তি, সেই হচ্ছে শহীদ, এবং মারা গেছে। তাহলে কি? দেশের সম্মান রক্ষায় বা ন্যায়সঙ্গত কোনো অধিকার লাভের জন্য আত্মোৎসর্গকারী নিহত ব্যক্তি হচ্ছে শহীদ। ঠিক আছে? তবে এই শহীদ হওয়া কোনো মুখের কথা নয়, তাই তো? আমরা আজকে পড়ছি শহীদ যতীন্দ্রনাথ দাসেরই জীবন। আমি পুরো গদ্যাংশটা নিয়ে আলোচনা করব না, কারণ তোমরা পড়ে বুঝতে পারবে যে এটা একটা ঘটনা, কারণ এখানে কল্পনার কোনো জায়গা নেই, সবটাই একদম সুন্দর করে গুছিয়ে লেখা আছে। এবং এখানে যেটা লেখা আছে সেটা অনেক বেশি তথ্য নির্ভর, সব কিছু তথ্যকে কেন্দ্র করে লেখা আছে। তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারবে, এখানে আর বলার কিছু নেই। আমি শুধুমাত্র প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? বেশ, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে গেলে দেখো, অনেক প্রশ্ন আছে, একটু খেয়াল রাখতে হবে। এরকম প্রশ্ন একটা আসে যে শহীদ যতীন্দ্রনাথ দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন? এটা প্রথমের দিকে একটা প্রশ্ন, যে যতীন্দ্রনাথ দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে স্থায়ী চাকরি, পার্মানেন্ট জব আর কি, সেই স্থায়ী চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন কেন? এরকম একটা প্রশ্ন আসে, খুব ভালো প্রশ্ন না। প্রশ্নটার উত্তরটা হচ্ছে এরকম যে 1901 খ্রিস্টাব্দের দশহরার দিন, দশহরা একটা আমাদের হিন্দুদের অনুষ্ঠান, নিশ্চয়ই জানো। দশহরার দিনে বিপ্লবী যতীন দাসের পিতা বঙ্কিমবিহারী দাস গঙ্গা স্নান করে সপরিবারে ফিটন গাড়িতে চেপে ফিরছিলেন। পথে রেড রোডে কয়েকজন ব্রিটিশ সৈন্য তাদের জোর করে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি চেপে চলে যায়। বঙ্কিমবাবুকে ছেলে মেয়েদের নিয়ে পায়ে হেঁটে ফিরতে হয়েছিল। এই অপমানের প্রতিবাদে যতীন দাসের পিতা বঙ্কিমবাবু মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই পড়ে বুঝতে পারবে।
আরেকটা কথা এখানে যেটা বলে দেওয়া হলো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কি রকম অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, কি রকম অত্যাচার করা হচ্ছে ভারতীয়দের সঙ্গে। দেখতে পাচ্ছ ইংরেজরা কি রকম অত্যাচার করছে, সেই একটা চিত্র আমরা পেলাম। আচ্ছা, এর চাকরির ইস্তফা দেওয়ার পর কি অবস্থাটা হলো সেটাও কিন্তু একটু দেখার বিষয়। এর ফলে তাদের পরিবারে হঠাৎ দারিদ্র নেমে আসাটাই স্বাভাবিক। তখন সংসার চালানোর জন্য বঙ্কিমবিহারী বাবু কি করেছিলেন না, একটা স্টেশনারি দোকান করেছিলেন। কিন্তু তার থেকে কতটুকু উপার্জন হবে? হ্যাঁ, আজীবন তাদেরকে দুঃখ কষ্টই ভোগ করতে হয়েছিল। এরকম একটা প্রশ্ন প্রথমের দিক থেকে আসে, একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার দেখো শহীদ কাকে বলে বলে দিয়েছি। আচ্ছা, যতীন দাসের পিতামহের পরিচয় দাও। যতীন দাসের পিতামহ কে ছিলেন, এরকম একটা প্রশ্ন আসে না। যতীন দাসের পিতামহ হচ্ছেন মহেন্দ্রনাথ দাস। যতীন দাসের পিতামহ হচ্ছেন মহেন্দ্রনাথ দাস। তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। যিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। একটা প্রশ্ন আসে, আচ্ছা অনশন বলতে কি বোঝানো হয়? না, অনশন বলতে বোঝানো হয় উপবাস, তাই তো? কোনো কল্যাণকর কোনো কারণের জন্য নির্জলা উপবাসকেই বলে অনশন। নির্জলা উপবাসকেই বলে অনশন। তবে সেই লক্ষ্যটা কিন্তু কল্যাণকর হতে হবে, তাই তো? তাহলে কল্যাণকর কোনো কারণের জন্য নির্জলা উপবাসকেই বলা হয় অনশন। একটা প্রশ্ন আসে যে কোন বিদ্যালয় থেকে, এগুলো শর্ট প্রশ্ন আসতেই পারে, কোন বিদ্যালয় থেকে যতীন্দ্রনাথ দাস প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন? যতীন্দ্রনাথ দাস ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন। আচ্ছা, বিপ্লবী শচীন সান্যাল গঠিত সংস্থাটির উদ্দেশ্য কি ছিল? শচীন সান্যালের কথা আমরা পাবো না। বিপ্লবী শচীন সান্যাল গঠিত সংস্থাটির উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় নিয়ে আসা। ভারতের বিভিন্ন প্রান্তের বিপ্লবীদের এক ছাতার তলায় নিয়ে আসা। আচ্ছা, আর একটা প্রশ্ন হয় যে বিপ্লবী শচীন সান্যাল এর গড়ে তোলা বিপ্লবী সংঘের নাম কি? না, বিপ্লবী সংঘের নাম হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আচ্ছা, ময়মনসিংহ জেলে থাকাকালে কার হস্তক্ষেপে যতীন দাস অনশন ভঙ্গ করেন? না, এটা হচ্ছে ময়মনসিংহ জেলে থাকাকালে গোয়েন্দা বিভাগের ডিআইজি লোম্যানের হস্তক্ষেপে 21 দিনের অনশন ভঙ্গ করেন যতীন্দ্রনাথ দাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কোন আইন বলে যতীন দাসকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়? সেটা হচ্ছে বেঙ্গল অর্ডিন্যান্স। বেঙ্গল অর্ডিন্যান্স এই আইন বলে যতীন দাসকে গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বিপ্লবী যতীন দাস কোন স্কুলে শিক্ষকতা করতেন? সেটা হচ্ছে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুল। সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুলে শিক্ষকতা করতেন। আর একটা প্রশ্ন আসে, যে শর্ট প্রশ্ন আসতেই পারে, খেয়াল রাখাই ভালো। সেটা হচ্ছে আমরা এই গদ্যাংশে বা বিপ্লবী যতীন্দ্রনাথ দাস প্রবন্ধে উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম কি? আমরা পেয়েছি যে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস প্রবন্ধে উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগল। আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়? না, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু। আচ্ছা,
বিপ্লবী ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি? না, বিপ্লবী ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম হচ্ছে হিন্দ নওজওয়ান সভা। হিন্দ নওজওয়ান সভা। বিপ্লবী যতীন দাসের সহযোদ্ধাদের মধ্যে উল্লেখযোগ্য কারা? না, বিপ্লবী যতীন দাসের যে আমরা দেখবো যে লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল যতীন্দ্রনাথ দাসকে, কে জড়িয়েছিল তোমরা পড়ে বুঝতে পারবে। মিস্টার প্যাট্রি বলে একজন, আমরা আসবো পরে আলোচনায়। তা সেই লাহোর ষড়যন্ত্র মামলায় সহযোদ্ধাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অজয় কুমার ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল, কৃষ্ণ কুমার রাজগুরু প্রমুখেরা। আচ্ছা, কত তারিখ থেকে যতীন্দ্রনাথ দাসের নেতৃত্বে সমবেত অনশন শুরু হয়? লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাসের নেতৃত্বে সমবেত অনশন শুরু হয় 13ই জুলাই 1929 সালের 13ই জুলাই থেকে শুরু হয়। বিপ্লবী যতীন দাসের শবযাত্রায় কত মানুষ সামিল হয়েছিলেন? না, এটা নিশ্চয়ই তোমরা জানবে যে আমরা আলোচনায় আসবো, দেখবে যে হাওড়ায় নিয়ে আসা হয়েছিল, হাওড়া স্টেশনে। লাহোর থেকে এসেছে, তো লাহোর সেন্ট্রাল জেল থেকে এসেছে, আসতে প্রায় 3 দিন সময় লেগেছিল সেই, এবং নিয়ে যাওয়া হয়েছিল সম্ভবত কোন শ্মশান? না, দাঁড়াও, কেওড়াতলা মহাশ্মশান। সেই কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়ার সময় প্রায় শবযাত্রায় কত লোক সামিল হয়েছে? প্রায় 5 লক্ষ মানুষ। হ্যাঁ, এই মোটামুটি প্রশ্ন ছোটর দিকে। আর একটা প্রশ্ন হতে পারে যে বিলেতি যতীন্দ্রনাথ দাস বিলেতি কাপড়ের দোকানে পিকেটিং করেছিলেন কত বছর বয়সে? হ্যাঁ, না 15 থেকে 16 বছর বয়সে। ঠিক আছে, কত বছর বয়সে? না 15 থেকে 16 বছর বয়সে তিনি এই পিকেটিং করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, পিকেটিং মানে নিশ্চয়ই জানো যে দাবি আদায়ের জন্য দলবদ্ধভাবে অবস্থান, দাবি আদায়ের জন্য দলবদ্ধভাবে অবস্থান। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে ভগৎ সিং কোথাকার বিপ্লবী? আমরা বলতে পারি পাঞ্জাব। ঠিক আছে, আচ্ছা, যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন কোন জেল? লাহোর সেন্ট্রাল জেল। লাহোর সেন্ট্রাল জেলে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুলিশের লাঠির আঘাতে নিহত হন কোন বিপ্লবী? লালা লাজপত রায়। লালা লাজপত রায়। আচ্ছা, যতীন দাসের ছোট ভাইয়ের নাম কি? এটা প্রশ্ন আসতে পারে। না, কিরণ দাস। যতীন দাসের ছোট ভাইয়ের নাম হচ্ছে কিরণ দাস। আর একটা প্রশ্ন আসতে পারে, বিপ্লবী যতীন দাসের ভগিনীর নাম কি? বিপ্লবী যতীন দাসের ভগিনীর নাম হচ্ছে লাবণ্য প্রভা দেবী। লাবণ্য প্রভা দেবী। লাবণ্য প্রভা দেবী। তার এই লাবণ্য প্রভা দেবী কবে মৃত্যু হয়? না 1928 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। হ্যাঁ, 1928 খ্রিস্টাব্দের আগস্ট মাসে তার মৃত্যু হয়। এই একটা। আর একটা প্রশ্ন হতে পারে যে সুভাষচন্দ্র বসু ছিলেন কার দক্ষিণহস্ত স্বরূপ? না দেশবন্ধু। এগুলো সব কিন্তু আছে টেক্সটে, আমি বলে রাখছি এই কারণেই, যদি শর্ট প্রশ্ন আসে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। এবার আমি সরাসরি চলে আসছি একেবারে হাতে কলমের যে প্রশ্ন। দেখো, হাতে কলমের প্রশ্নে দেখো যে শহীদ যতীন্দ্রনাথ দাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, না শহীদ যতীন্দ্রনাথ দাস জন্মগ্রহণ করেছিলেন 1904 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর। 1904 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর 1904 খ্রিস্টাব্দের 27শে অক্টোবর যতীন দাস উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। আর একটা প্রশ্ন আসে, এটা প্রশ্নটা আগেও আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে যতীন দাসের পিতার নাম। যতীন দাসের পিতার নাম হচ্ছে বঙ্কিম বিহারী দাস। আচ্ছা, যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন? না স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের পিতা বঙ্কিম বিহারী দাস মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী পদে চাকরি করতেন। যতীন দাসের ছদ্মনাম কি ছিল? এরকম একটা প্রশ্ন আসে। না, বিপ্লবী দলে যোগদানের পর প্রথম দিকে যতীন দাসের ছদ্মনাম ছিল রবীন। পরে
দলে একটু সিনিয়র হলে, মানে একটু বয়স্ক হলে বা অভিজ্ঞ বলা যেতে পারে, তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। প্রথমে ছিল রবিন, তারপর হয় কালীবাবু। আচ্ছা, হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করে? না, হিন্দ নওজোয়ান সভা ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মিস্টার প্যাট্রি কে ছিলেন? না, মিস্টার প্যাট্রি ছিলেন তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন মিস্টার প্যাট্রি। লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয়? না, লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। কারা যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে অগ্রাহ্য করেন? না, সেগুলো আর কেউ নন, তার বাবা এবং তার ভাই। দেখো, জামিন করাতেই চাইছে না, মানে তাদেরও দেশের প্রতি কতটা ভালোবাসা। বঙ্কিমবিহারী দাস এবং তার ছোট ভাই কিরণচন্দ্র দাস যতীনের জামিনের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। এবার আমরা আসি একটু বড় প্রশ্নে। আচ্ছা, কিছু সাল এখানে আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটু দেখো যে 27 অক্টোবর 1904, বুঝতে পারছো? 27 অক্টোবর 1904 হচ্ছে জন্মগ্রহণ করছেন যতীন্দ্রনাথ দাস। কোথায়? না, উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। আচ্ছা, 8ই এপ্রিল 1929, 8ই এপ্রিল 1929 এখানে কি করা হয়? এই দিনটিতে কি করা হয়েছিল? না, দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভায় তথা আইনসভার অধিবেশনে সভ্যদের আসনের পাশেই হঠাৎ একটা শক্তিশালী বোমা ফাটিয়েছিল স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। তাহলে দিল্লির কেন্দ্রীয় আইনসভার অধিবেশনের আসনের পাশেই বোমা ফাটিয়েছিল ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। আচ্ছা, 25শে জুন 1929, 25শে জুন 1929 এই জায়গাটা কেন, এই সময়, মানে এই দিনটি কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে যে, না, এই তারিখটিতে লাহোর ষড়যন্ত্র মামলায় আসামি যতীন দাস সহ 15 জন সহযোগী যোদ্ধাকে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। আচ্ছা, 11ই আগস্ট 1929 এই তারিখে সালটিতে তৎকালীন বড়লাট লর্ড আরউইন কি করেছিলেন? না, একটা বিশেষ জরুরি ঘোষণা করে অনশনকারীদের সব দাবি দাওয়া মেনে নিয়েছিলেন এবং প্রত্যেক প্রদেশে যে জেল অনুসন্ধান কমিটি স্থাপনেরও প্রতিশ্রুতি দান করেছিলেন। 13ই সেপ্টেম্বর 1929 কি হয়? খুব গুরুত্বপূর্ণ দিন, পরীক্ষা প্রশ্ন আসে। না, 13ই সেপ্টেম্বর 1929 এই দিনটিতে মহান বিপ্লবী যতীন্দ্রনাথ দাস দীর্ঘ 63 দিন অনশনের পর দুপুর 1:15 চিরনিদ্রায় ঢলে পড়েছিলেন। মানে তিনি এই দিনে মারা গিয়েছিলেন, 13ই সেপ্টেম্বর 1929, 63 দিন অনশনের পর দুপুর 1:15। ঠিক আছে, এবার দেখো একটু বড় প্রশ্নে আসা যায়। বড় প্রশ্নটা দেখো, আমি একটু আলোচনা করে দিয়েছি যে কেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন, আলোচনা হয়ে গেছে। আচ্ছা, তোমার মতো একটা প্রশ্ন আছে, দেখো, তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে। কে কাকে এই কথা বলেছিল? এই প্রশ্নটা। না, বিপ্লবী যতীন দাসের সঙ্গে বিপ্লবী ভগৎ সিং এর যখন সাক্ষাৎ হয় তখন ভগৎ সিংকে বিপ্লবী যতীন দাস এই কথা বলেছিলেন। ভগৎ সিংকে বিপ্লবী যতীন দাস এই কথা বলেছিলেন। ভগৎ সিং চেয়েছিলেন যতীন দাস যেন তার প্রতিষ্ঠিত নওজোয়ান সভার, এটা নিশ্চয়ই জানো যে বলে দিয়েছি যে ভগৎ সিং হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেছিলেন, সেই নওজোয়ান সভার ছেলেদের জন্য কিছু করেন। তার এই ইচ্ছাকে সাধুবাদ জানিয়ে বা স্বাগত জানিয়ে যতীন দাস আগ্রায় গিয়ে ভগৎ
সিংয়ের ছেলেদের বোমা বানানো শেখাতে রাজি হন। হ্যাঁ, এবং উপরোক্ত কথাগুলি বলেছিলেন যে তোমার মতো বিপ্লবীর জন্য একটা কাজ আমাকে অবশ্যই করতে হবে, ভগৎ সিংকে যতীন দাস বলেছেন। আচ্ছা, কেন্দ্রীয় ব্যবস্থাপক যে সভার অধিবেশনে কি ঘটেছিল এটা প্রশ্ন না। 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল বিপ্লবী ভগৎ সিং এবং সহযোদ্ধা বটুকেশ্বর দত্তকে সঙ্গে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় যে ব্যবস্থাপক সভার অধিবেশন চলাকালীন সভ্যদের আসনের পাশে একটা শক্তিশালী বোমা ফাটিয়েছিল এই দুজন বিপ্লবী। ঘটনাটি অবশ্যই দুঃসাহসিক। স্বভাবতই এই ঘটনার পর উক্ত দুই বিপ্লবীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিন্তু এখানেই থেমে যায়নি ইংরেজ সরকার। ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মিস্টার প্যাট্রি এই ঘটনার পেছনে ভারতব্যাপী এক গভীর ষড়যন্ত্র যে চলছে ইংরেজ সরকারের বিরুদ্ধে তার শিকড়গুলো খোঁজার চেষ্টা করেছেন এবং শুরু হয় ব্যাপক তদন্ত। মিস্টার প্যাট্রি শুরু করেন, যা থেকে প্রায় সন্দেহজনক প্রায় 30 জনের নামের একটা তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার মধ্যে নাম ছিল যতীন্দ্রনাথ দাসের এবং লাউ ষড়যন্ত্র মামলায় তাকে জড়িয়ে দেওয়া হলো। যতীন দাসকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং ব্রিটিশ সরকারের অনুচরেরা কি করেছিল না 1929 খ্রিস্টাব্দের 14ই জুন কলকাতার প্রকাশ্য রাজপথ থেকে গ্রেপ্তার করে যতীন্দ্রনাথ দাসকে। আচ্ছা, 14ই জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয়? একটা ভালো প্রশ্ন না। আবার বলতে হয় যে 1929-এর 8ই এপ্রিলে কেন্দ্রীয় আইনসভায় যে বোমা ফাটিয়েছিল দুই বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, সেই ঘটনার পেছনে সারা ভারতব্যাপী এক বিশাল পরিকল্পনা চলছে এই সন্দেহ করে গোয়েন্দা বিভাগের প্রধান মিস্টার প্যাট্রি তদন্ত করে 30টি নামের তালিকাটি প্রকাশ করেছিলেন, যার মধ্যে অন্যতম যতীন দাস। তাই দেরি না করে লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম একজন অভিযুক্ত আসামি হিসাবে 14ই জুন 1929 খ্রিস্টাব্দে কলকাতার রাজপথ থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা, 1929 খ্রিস্টাব্দে 13ই জুলাই অনশন শুরু হয় কেন? খুব ভালো প্রশ্ন। একটু পেছন থেকে বলতে হয়। সেটা হচ্ছে যে 1929 খ্রিস্টাব্দের 25শে জুন তারিখে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে যতীন দাস এবং তার 15 জন স্বাধীনতা সংগ্রামীকে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়। আর এর মধ্যে 1929-এ 1 জুলাই ভগৎ সিংকেও সেখানে নিয়ে আসা হয় লাহোর সেন্ট্রাল জেলে। যতীন দাস পরের দিনই গোপনে ভগৎ ও বটুকেশ্বরের সঙ্গে দেখা করে সেখানে তাদের উপর পুলিশি নির্যাতনের এবং জুলুমবাজির কথা তাদের জানায়। ঠিক আছে, তাদের উপর না, জেলেই যে যারা বন্দী আছে যে সমস্ত বিপ্লবী, তাদের উপর যে অকথ্য অত্যাচার করছে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পুলিশ, যে নির্যাতন এবং জুলুমবাজির কথা জানায়। এ ব্যাপারে তারা 16 জন একসঙ্গে অনশন করবেন ঠিক করেছেন এবং সেই কথাও তাদের জানান। তখন ভগৎ সিং ও বটুকেশ্বর ওই অনশনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তাহলে অনশন করার প্রথম যে 16 জনে অনশন শুরু করছে যতীন দাস এবং তার যে সাথী 15 জন, সেখানে যোগ দেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। এই সিদ্ধান্ত অনুসারেই 13ই জুলাই 1929 খ্রিস্টাব্দে রবিবার তারা লাহোর সেন্ট্রাল জেলে সমবেত অনশন শুরু করে। আচ্ছা, অনশন শুরু করার আগে সহযোদ্ধাদের কি অঙ্গীকার করানো হয়েছিল? এটা যতীন্দ্রনাথ দাস কি অঙ্গীকার করিয়েছিলেন? খুব ভালো প্রশ্ন। 1929 খ্রিস্টাব্দে 13ই জুলাই যতীন দাস বা তার সহযোদ্ধারা লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। উদ্দেশ্য কি না, কেন অনশন শুরু করা হচ্ছে
না জেলের মধ্যে বন্দী আসামিদের ওপর পুলিশের অমানবিক ও অমানসিক অত্যাচারের বিরুদ্ধে সুতীব্র প্রতিবাদ জানানো। তাহলে কেন অনশন করা হচ্ছে? কিসের প্রতিবাদ এই অনশন? না জেলের মধ্যে বন্দী আসামিদের উপর অমানসিক এবং অমানবিক যে পুলিশি অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই অনশন। অনশন শুরুর 2-1 দিন আগে যতীন দাস তার অনশনকারী সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নেন যে যতক্ষণ না দাবি মানা হচ্ছে ততদিন অনশন করতেই হবে। দাবি মেনে নেওয়ার পর তারা অনশন ছেড়ে দিলেও যতীন দাস কিন্তু অনশন ত্যাগ করবেন না। এটা কিন্তু বলেই দিয়েছেন প্রথমে যতীন দাস। হ্যাঁ, এবং কেন তিনি এরকম ভেবেছিলেন? না যতীন দাস বলেছেন যে তার পক্ষে এই অনশনই হবে, তিনি এই অনশন ভঙ্গ করবেন না। কেননা তার দাবি ছিল, তিনি ভেবেছিলেন যে তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। বলা যেতে পারে যতীন দাস ছোটবেলা থেকেই এই স্বপ্ন তার মনে ছিল যে বিশ্বাসঘাতক মির্জাফরের চক্রান্তের শিকারে আজকে ভারতবর্ষের এই অবস্থা। সেই মাতৃভূমি ভারতবর্ষের পরাধীনতার অন্ধকারে নেমে এসেছিল কার বিশ্বাসঘাতকতা? মির্জাফরের। এবং এই যে মির্জাফরের এই যে পাপ, মির্জাফরের এই যে বিশ্বাসঘাতকতা, সেই পাপের প্রায়শ্চিত্ত তিনি এভাবেই করবেন। এর একটা প্রশ্ন আছে যে মির্জাফরের যে বিশ্বাসঘাতকতা, এটা তোমরা নিশ্চয়ই জানো যে মির্জাফর হচ্ছে কি না? মির্জাফর হচ্ছে, তোমরা সিরাজউদ্দৌলার নিশ্চয়ই নাম শুনেছ। সেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি হচ্ছেন মির্জাফর। কোন যুদ্ধের কথা আমরা জানবো? পলাশির যুদ্ধের কথা। সেই পলাশির যুদ্ধের কথায়, এই পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা কে করেছিল নবাবের সঙ্গে? মির্জাফর। কারে প্ররোচনায় করেছিল? ইংরেজ সরকারের। এবং একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে ঔপনিবেশিক যুগের প্রথম নবাব হচ্ছে কিন্তু মির্জাফর। হ্যাঁ, এবং ইংরেজদের দ্বারা যেন সৃষ্টি করা এই নবাব, ঠিক আছে, সে বিশ্বাসঘাতকতা করেছিল সিরাজউদ্দৌলার সঙ্গে। হ্যাঁ, এবং গোপনে চুক্তি করেও নিয়েছিল, তোমরা ইতিহাস পড়লে জানতে পারবে। এবং যুদ্ধের সময় দেখা যায় যে মির্জাফরের বাহিনী কিন্তু কোনো রকম সক্রিয় ভূমিকা কিন্তু পালন করেনি, বিশ্বাসঘাতকতা করেছিল মির্জাফর। এবং মির্জাফরের পরেই কি হলো না, 1757 যে পলাশির যুদ্ধ, এর পর থেকেই কিন্তু ঔপনিবেশিক শাসন বা বিদেশি শাসন একেবারে ভারতকে আঁকড়ে ধরল, ঠিক আছে। এবং তারপরে দেখতে পাচ্ছি 1765-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ হবে। এবং বলা যেতে পারে যে ঔপনিবেশিক বা ইংরেজ শাসনের শুরু হয়ে যাচ্ছে পলাশি যুদ্ধের পর। সেই পলাশি যুদ্ধের এই বিশ্বাসঘাতকতা কার দ্বারা ঘটছে? মির্জাফরের দ্বারা ঘটছে। তাহলে সেই মির্জাফরের জন্যই কিন্তু ঔপনিবেশিক বা ইংরেজ শাসন শুরু হয়ে গেল ভারতবর্ষে। ফলে সেই মির্জাফরের বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করতে চাইছেন কে? না যতীন দাস। কিভাবে? অনশন করে। মানে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চাইছেন তিনি, ঠিক আছে। কার জন্যে? ভারত মাতার মুক্তির জন্য। কার পাপের প্রায়শ্চিত্ত? সেই মির্জাফরের পাপের প্রায়শ্চিত্ত, সেটা। আর একটা প্রশ্ন আছে যে জেলে অনশনের সময় যতীন জ্ঞান হারিয়ে ফেলেন কেন? খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। না, এটা নিশ্চয়ই জানো যে 13 জুলাই থেকে অনশন শুরু হয়েছিল, পরপর 7টি দিন, এই 20 জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত নিরুপদ্রবী কাটছিল। তারপর কি হলো, যে ব্রিটিশ সরকার দেখতে পেল যে এইভাবে যদি অনশন চলতে থাকে তাহলে কি হবে, গোটা দেশে একটা সাড়া পড়ে যাবে, আরো মানুষ বেশি আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে পড়বে। সেই জন্য কি করলো না, 8 জন বেশ হৃষ্টপুষ্ট চেহারার পাঠানকে নিয়ে, সেই পাঠানদেরকে নিয়ে
যতীন দাসের ছেলে এলো, কারাগারে এলো, এসে কি করলো না, সেই হৃষ্টপুষ্ট পাঠান 8 জন ঝাঁপিয়ে পড়লো যতীনের ওপর, তাকে জোর করে টিপে ধরলো এবং সেই সুযোগে জেল ডাক্তার সরু নল দিয়ে যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে দিল, মানে সরু নল যতীনের নাকে প্রবেশ করিয়ে দিল এবং তার মধ্যে দিয়ে দুধ ঢালতে শুরু করলো। এবং যতীন দেখলো যে যদি শরীরে দুধ ঢোকে তাহলে কি হলো না, অনশন ভঙ্গ হবে। ফলে দেখো কি বুদ্ধি, কতটা দেশের প্রতি ভালোবাসা একজন মানুষের। জোরে জোরে কাশতে শুরু করছেন ইচ্ছা করে যতীন্দ্রনাথ দাস, যাতে তার ফলে কি হলো না, দুধটা খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে চলে গেল, ফলে কিছুটা দুধ ফুসফুসে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন যতীন্দ্রনাথ দাস। খাওয়াতে কিন্তু পারল না, দেখো এই জন্য কিন্তু জ্ঞান হারিয়েছিল। আর একটা প্রশ্ন আসে, জেলে যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, তার আগে ঘটনাটা বলে দিতে হবে যে এই 20 জুলাই 1929 জোর করে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু যতীন দাস ইচ্ছা করে কাশতে শুরু করে, দুধটা খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে যায়, অজ্ঞান হয়ে যায় এবং 48 ঘন্টা পর যখন জ্ঞান ফিরে আসে সকলেই বুঝতে পারে যে তিনি আর কথা বলতে পারবেন না। সেই জন্যে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন বিপ্লবী যতীন দাস, তাই তো? তার পাশে ওই জন্যে স্লেট পেন্সিল রাখা ছিল এবং মানে তিনি এবার যা কিছু বলবেন ওই স্লেটে পেন্সিল দিয়ে লিখে দিতে হবে, মানে তিনি বাকশক্তি পুরোপুরি হারিয়ে ফেললেন। আচ্ছা, কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেলের মধ্যে যতীন দাসের বাকশক্তি হারিয়ে যখন পক্ষাঘাত দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছিল যতীন দাস, তখন তাকে দেখাশোনা করার জন্য বড়লাট লর্ড আরউইন বিশেষ ক্ষমতার সাহায্যে, কেন এইভাবে তো জেলে কাউকে আনা যায় না আত্মীয় স্বজনকে, কিন্তু বিশেষ ক্ষমতার সাহায্যে লর্ড আরউইন ব্যবস্থা করে দিয়েছিলেন যে কিরণ দাস লাহোর সেন্ট্রাল জেলে আসবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। 10 দিন অনশনের পর গিয়েছিল তো কিরণ দাস বাকি 53 দিন কিন্তু সাক্ষী ছিলেন, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কিরণ দাস তার দাদা অর্থাৎ যতীন্দ্রনাথ দাসের যে ঐতিহাসিক অনশনের 53 দিনের প্রত্যক্ষদর্শী ছিলেন, সাক্ষী ছিলেন কিন্তু কিরণ দাস। আচ্ছা, যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন? খুব ভালো প্রশ্ন। যতীন দাসের অনশনের 56 দিন পর জেল সুপার অ্যাম্বুলেন্স ও সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে বিপ্লবী যতীন দাসকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যতীন দাস তখন খুবই অসুস্থ আর সহযোদ্ধারা চাইছিলেন যে যতীন দাসের অসুস্থ দেহ পুলিশ যেন স্পর্শ না করতে পারে। হ্যাঁ, তাই যতীন দাসের সহযোদ্ধারা এরকম ব্যারিকেড করে পথ অবরোধ করে শুয়েছিল। খুব ভালো ভালো কিন্তু প্রশ্ন আছে, খেয়াল রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে এই যে 13 জুলাই 1929 যে সমবেত অনশন শুরু হয়েছিল তার পরিচয় দাও। এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, এটা তোমরা নিজেরা পড়ে পড়েই লিখতে পারবে, এটা আমি বলছি না, অনেক বড় এটা উত্তর। 13 জুলাই তোমরা বইয়ে দেখতে পাবে, 13 জুলাই শুরু করতে হবে, দেখবে 112 পাতা থেকে উত্তরটা শুরু হবে, 112 পাতার নিচের দিক থেকে। 13 জুলাই 1929 সমবেত অনশন শুরু হয় বলে ওখান থেকে একদম সমবেত অনশন মানে একেবারে শেষ করতে হবে যতীন্দ্রনাথ দাসের মৃত্যুর দিন পর্যন্ত। তবে এই লেখাটা আমি স্কুল খুললে তোমাদের লিখিয়ে দেব। হ্যাঁ, যে সমবেত অনশনের যে পরিচয় পাওয়া যায় সেটা লেখো, এটা আমি তোমাদের লিখিয়ে দেবো, কিন্তু তোমরা পড়লে কিন্তু বুঝতে পারবে এবং নিজেরাও লিখতে পারবে। ঠিক আছে, এটা আমি লিখিয়ে দেব। আচ্ছা, একটা প্রশ্ন হয়, যে প্রশ্নটা হচ্ছে যে বিপ্লবী ভগৎ সিং মিস্টার স্যান্ডার্সকে হত্যা করার পেছনে ইতিহাস কি ছিল?
না, সাইমন কমিশন বিরোধী আন্দোলন একসময় সারা ভারত উত্তাল হয়ে ওঠে। দিকে দিকে এই আন্দোলনের পথ রুদ্ধ করার জন্য চলতে থাকে প্রবল পুলিশি নির্যাতন ও লাঠিচার্জ। সাইমন কমিশন যে বিরোধী আন্দোলন, সেটাকে বন্ধ করার জন্য পুলিশ প্রচণ্ড অত্যাচার করছিল ভারতবাসীদের ওপর। পাঞ্জাবি দমন নীতিতে বলি হয়েছিল পাঞ্জাব কেশরী লালা লাজপত রায়, হ্যাঁ, পুলিশের লাঠির আঘাতে যার প্রাণ গিয়েছিল। এই অগ্রগণ্য জাতীয় স্তরের নেতার মৃত্যু বিপ্লবী ভগৎ সিং কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠলেন। ভগৎ সিংকে উন্মত্ত করে তুলেছিল এরকম একটা মৃত্যু। এই প্রতিশোধ মেটাতেই তিনি পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার স্কটের সহকারী মিস্টার স্যান্ডার্সকে হত্যা করে কলকাতায় পালিয়ে আসেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, আচ্ছা, মিয়ানওয়ালি জেল থেকে যতীন দাসকে কবে মুক্তি দেওয়া হয়? না, ময়মনসিংহ জেলে অনশন করার অপরাধে যতীন দাসকে নিয়ে যাওয়া হয় পাঞ্জাবের মরু অঞ্চলের দুর্গম এবং ভয়াবহ মিয়ানওয়ালি জেলে 1928 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন হয়, আচ্ছা, ময়মনসিংহ জেলে যতীন দাস কেন অনশন শুরু করেছিল? না, 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর বিপ্লবী যতীন দাসকে কবে গ্রেপ্তার করা হয়েছিল? তার গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে। এবং তাকে রাখা হয়েছিল মেদিনীপুরের জেলের একটা কন্ডেমন সেলে। শরীর খারাপের কন্ডেমন সেল নিশ্চয়ই জানো। কন্ডেমন সেল হচ্ছে যে নির্দিষ্ট যে জেল, বিশেষ অবস্থার একটি জেল, বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে কয়েদিকে বিশেষ শাস্তি দিতে ব্যবহৃত নির্বাসন কুঠুরি। হ্যাঁ, ব্রিটিশ শাসকেরা স্বাধীনতা যোদ্ধাদের এই ঘরে বন্দি, মানে এই কারাগারে বন্দি করতেন। এটা অনেক বেশি অন্ধকার ছিল, অন্ধকার আচ্ছন্ন থাকত। আর এই কুঠুরিতে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতেও পারত না, খুব একটা উঁচুও ছিল না, এতটাই কষ্টকর এই ঘরে থাকা। হ্যাঁ, নির্বাসন কুঠুরি, সেই কন্ডেমন সেল। এবং শরীর খারাপের কারণে ময়মনসিংহ জেলে স্থানান্তরিত করা হয়েছিল। এখানে থাকাকালীন স্বদেশী বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার চলতে দেখলে যতীন দাস তাই সেখানে জেল সুপারের বিরুদ্ধে অনশন শুরু করেন। আর একটা প্রশ্ন আসে, কোন মন্ত্র বলে ভোজন বিলাসী এই কারণেই যতীন্দ্রনাথ দাসের কাছে যখন পয়সা থাকতো বা পয়সা পেলে তিনি কি করতেন না, বন্ধুদেরকে খুব খাওয়াতে ভালোবাসতেন। হ্যাঁ, এই মানুষটা কিন্তু অনশন করেছে, দেখো 63 দিন কিছুই খায়নি। না, পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতক মির্জাফরের পাপে ভারতের স্বাধীনতা সূর্য চিরতরে ডুবে যায়। সেই পাপের প্রায়শ্চিত্ত করাতে তৎপর হয়েছিলেন বিপ্লবী যতীন দাস। এই জন্য জীবনের মন্ত্র ছিল তার অটুট দেশপ্রেম, যা ভুলতে পারেনি বলে ভোজন বিলাসী যতীন দাস বলেছিলেন যে সবার আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। তাই তিনি জেলের মধ্যে আমরণ অনশন বেছে নেন। ঠিক আছে, মানে তার বিষয়ই ছিল আগে দেশের স্বাধীনতা, তারপর অন্য কথা। হ্যাঁ, এটা প্রশ্ন। আচ্ছা, একটা প্রশ্ন হয় যে মাত্র 15 থেকে 16 বছর বয়সী যতীন দাসকে কারাবরণ করতে হয় কেন? না, 1919 থেকে 20 সালে যতীন দাসের বয়স তখন 15 থেকে 16। একটা বিলেতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যান এবং বিচারে তার 6 মাসের জেল হয়। দেখো, আচ্ছা, এরকম একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আমি বলে দিয়েছি, লাহোর ষড়যন্ত্র মামলায় যতীন দাসকে কিভাবে জড়ানো হয়েছিল, এটা আমি বলে দিয়েছি উত্তর। হ্যাঁ,
আরেকটা যে প্রশ্নটা গুরুত্ব দিতে হবে, সমবেত অনশনের পরিচয় দাও, এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। আমি স্কুল খুললে অবশ্যই লিখিয়ে দেবো, হ্যাঁ। তবে তোমরা এই অনশন পাঠটা পড়লেই বুঝতে পারবে। অনশন শুরু থেকে একদম যতীন দাসের মৃত্যু পর্যন্ত এই অংশটা সুন্দর করে গুছিয়ে কেটে কেটে লিখতে হবে, হ্যাঁ। এই মোটামুটি প্রশ্ন, ঠিক আছে। এই মোটামুটি প্রশ্নগুলো একটু দেখো, এই ভিডিওটা একটু দেখো, দেখলে আশা করছি মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে। আর যেটা বলার বিষয়, স্কুল খুললে এই বিষয় নিয়ে আরো আলোচনা কিন্তু আমি করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের লিখিয়ে দেব, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।